আমি দাঁড়িয়ে আছি সোহরাওয়ার্দী উদ্যানে, এক সময়কার রেসকোর্স ময়দান। এই সোহরাওয়ার্দী উদ্যানেই 1971 সালের 16ই ডিসেম্বর বিকেলের দিকে পাকিস্তান বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, আর সেই আত্মসমর্পণের মধ্যে দিয়েই বাংলাদেশ নামে রাষ্ট্রের জন্ম। আজকের দিনে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত এই উদ্যানের চেহারা একেবারেই বদলে গেছে। এর একাংশ জুড়ে তৈরি হয়েছে শিশু পার্ক, এর ভেতরে খানিকটা গাছপালা কেটে তৈরি হয়েছে স্বাধীনতা স্তম্ভ। সুনিশ্চিত করে চিহ্নিত করে দেয়া নেই ঠিক কোন স্থানে বসে পাকিস্তান বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। ভেতরে হেঁটে বেড়ানো দু একজন ভ্রমণকারীর কাছে জিজ্ঞেস করেছিলাম, তারাও ঠিক নিশ্চিত নন ঠিক অবস্থানটি কোনটি। চলুন এই মাঠের থেকেই ফিরে তাকানো যাক কি ঘটেছিল 1971 সালের 16ই ডিসেম্বর। কথা বলছি রাশিদা হুসেনের সঙ্গে। 1971 সালের মুক্তিযুদ্ধের পুরো সময়টাই এলিফ্যান্ট রোডে থাকতেন। 1971 সালের 16ই ডিসেম্বর শুক্রবার ছিল। সেদিন তখনও কারফিউ চলছিল। তো সেদিন ঘুম থেকে উঠে প্রথম সকালে কি ধরনের কথাবার্তা শুনছিলেন? না, সকাল তো না, আমরা তো 15 তারিখ থেকে শুনছি, যখন মানেকশো কল দিলেন যে সারেন্ডার করতে, আর না হয় 16ই ডিসেম্বর 2টোর মধ্যে পুরো ঢাকাকে তারা উড়িয়ে দেবে। তখন যখন ঘুম ভাঙলো তখন তো আমরা টেনশন, যে আমরা খুব ভীত ছিলাম, আতঙ্কিত ছিলাম যে এখানে হবে কিনা, সারেন্ডার করবে কিনা। কারণ এর আগেও নিয়াজি বলছে যে আমরা কোনোভাবে সারেন্ডার করব না, তারা যেমন বলছে সারেন্ডার ইজ আননোন টু পাকিস্তানি। তো সেখানে তো আমরা ধরেই নিলাম যে সারেন্ডার হবে না। এইটা তো একটা আতঙ্ক মনের মধ্যে ছিল। আমরা খালি দেখছি যে কখন সাদা পতাকা উড়ে, কখন রেডিওতে আমরা শুনবো যে তারা রাজি হয়েছে সারেন্ডার করতে। এদিকে দেখছি ওদিকে দেখছি, না, কোনোভাবেই না। কিন্তু একদম নিস্তব্ধ, কারণ তখন আর কি সিজ ফায়ার শুরু হয়ে গেছে 15 তারিখ থেকে। এইভাবে করতে করতে আমরা হঠাৎ দেখলাম ইয়েতে ইপিআর তখন ছিল, যখন এটা পিলখানা, সেখানে হঠাৎ দেখলাম একটা সাদা পতাকা। এবং সাদা পতাকা দেখা মানে আমাদের মনে হলো যে আমরা জয় পেয়ে গেছি। তখন কটা বাজে যখন দেখলেন? এটা খুব সম্ভব আফটার, মানে ওদের তো একটা ডেডলাইন ছিল তার আগেই। সেই ডেডলাইনটা খুব সম্ভব 2টো ছিল, এটা হয়তো আমরা 1টার দিকে টিকেছি। আমার ঠিক এত বছরের তো টাইমটা মনে নেই। তো দেখলাম সাদা পতাকা, এবং দেখি তো আমাদের মনে হলো যে আমরা কি জিনিস পেলাম। তাও আমরা, আমাদের যে মুরব্বী যারা আছেন তারা বলছেন তোমরা কি কোনোভাবে তোমরা রাস্তায় বের হবে না, কারণ এখনো কিন্তু বলা যাচ্ছে না কি হবে। নারা রেডিও তো কানে লাগিয়ে শুনছি যে কখন জয় বাংলা কথাটা শুনবো। করতে গেলে 3টার দিকে, খুব সম্ভব 3টার দিকে আমরা কনফার্ম হলাম যে না, তারা সারেন্ডার করেছে, এবং তারা সারেন্ডার করার জন্য মার্চ করে তারা যেতে যাচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছে। ওই সময় ঢাকাতেই অবস্থান করছিলেন মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালাল, ওয়াই প্লাটুন সজীব গ্রুপের সদস্য। জহিরুদ্দিন জালাল সেদিন বাংলাদেশ জন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটুকু কাছে থেকে দেখেছিলেন। রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মুহূর্তটুকু কেমন ছিল? মিত্র বাহিনী একটা কন্টিনজেন্ট এসে নামলো, তারা এলাকাটা ঘেরাও করলো, জনগণকে ঢুকতে দিল না। ওই সারেন্ডার করার প্রস্তুতিটা সেখানে নিয়ে নেওয়া হলো। তো নিয়াজি এখন সারেন্ডার করবে। প্রথম অরোরাকে গার্ড অব অনার দেওয়া হলো, উনি নিলেন। নিয়াজি তাকে সালাম দিল মিলিটারি কায়দায়। তারপরে নিয়াজির কাছে সেই আত্মসমর্পণের দলিল তুলে দেওয়া হলো, উনি পড়ল, মুখ গভীর মুখে নিয়াজি কলম দিয়ে সই দিল। অরোরা দেখলেন, আবার অরোরা যখন সই দিচ্ছে নিয়াজি দেখলেন, তখন নিয়াজির ওই কপালের শরীরের বেজ খুলে অরোরার হাতে দিলেন, রিভলভারটা খুলে দিলেন। সাথে সাথে আরো জেনারেল যারা ছিল, কতক্ষণ পর জেনারেল জামশেদ খান, যে ঢাকা শহরের দায়িত্বে ছিল, সেই জামশেদ খান যখন কমান্ড করলো যার জমিনের উপর অস্ত্র রেখে দাও, তখন দেখলাম শত শত পাকিস্তানি আর্মি, যারা নিজেকে দাবি করত বিশ্বের শ্রেষ্ঠ আর্মি, সাহসী আর্মি, সেই পাঠান বেলুচ রেজিমেন্ট আর্মিগুলো তাদের হাতের অস্ত্রগুলো জমিনের উপর রেখে মাথা নত করলো। এই পুরো জিনিসটা কতক্ষণ সময় লেগেছিল? এই পুরো জিনিসটা 4:35 থেকে 5:20 মিনিটের মধ্যে, 1 ঘন্টার মধ্যে সবকিছু হয়ে গেছে।
এটার আনুষ্ঠানিকতাটা আপনার কি মনে হয়েছিল? সম্পূর্ণ জিনিসটাই তাড়াহুড়ো করে হয়েছে। এই তাড়াহুড়োর মধ্যে যতটুকু করা হয়েছে সামরিক কায়দাতেই, তো তখন আমাদের এখানে বেঙ্গল রেজিমেন্ট এসে পৌঁছেনি। আমাদের গেরিলাদের মধ্যে, মুক্তিযোদ্ধাদের মধ্যে শুধু মেজর হায়দার শফিউল্লাহ সাহেব ছিলেন, আর মিত্র বাহিনীর যারা ছিলেন ব্রিগেডিয়ার সাবেক সিং, জেনারেল নাগরা, জেনারেল জগদীশ সিং অরোরা, ওনারা ছিলেন, ওনাদের বাহিনীর লোকজন ছিলেন, কাদের সিদ্দিকী ছিল, কিন্তু জিনিসটা করা হয়েছে মিত্র বাহিনীর সমস্ত ইতে। This is London calling in the Eastern service of the BBC. On this wavelength, we are now broadcasting a special news bulletin in Bengali. BBC লন্ডন, এখন গ্রিনিচ মান সময় বিকেল 4:15, ভারতের সময় রাত 9:45 আর ঢাকার সময় রাত 10:15। এখন প্রচারিত হচ্ছে একটি বিশেষ বাংলা অনুষ্ঠান। পূর্ব পাকিস্তানে প্রকৃতপক্ষে যুদ্ধ শেষ হয়েছে। ঢাকায় এক আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ভারতীয়রা জানিয়েছে। তবে পশ্চিম পাকিস্তানে এক বেতার ভাষণে প্রেসিডেন্ট 1971 সালের 16 ডিসেম্বর বিবিসি বাংলা থেকে এভাবেই একটি বিশেষ বুলেটিনের মাধ্যমে মুক্তিযুদ্ধ শেষ হবার এবং পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের খবর প্রচারিত হয়েছিল। মিসেস রাশিদা হোসেন বলছিলেন, আসলে দুপুরের পরপরই আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়েছিল। তার কাছে জানতে চাইছি, প্রথম যখন জানলেন বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে, তখন তারা সর্বপ্রথম কি করেছিলেন? সবচেয়ে মজার একটা সিনের কথা আমি বলি। আমরা তখন তো সব খোলা ছিল, তো সমস্ত রাস্তা আমরা দেখতাম। আমরা হুড় করে রাস্তায় চলে গেছি একদম এখানে, যে আমরা দেখছি সমানে কাতারে কাতারে পাকিস্তানিরা যাচ্ছে, তারা বন্দুকটারে ডাউন করে তারা যাচ্ছে। তো আমরা তো দেখছি, আমাদের তো আনন্দ উল্লাস। তো আমরা তখন খুব হাততালি দিলাম, কারণ যখনই সারেন্ডারের কথা শুনে সব অনেকে বের হয়ে গেছে, এবং বের হওয়ার পরে শাহবাগে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ইন্টারকন্টিনেন্টালের সামনে। তো সেটা নিয়ে কি শুনেছিলেন? যেমন আমাদের মতন অতি উৎসাহী যারা, তারা রাস্তায় বের হয়ে গেছে। ইয়াং ছেলেদের তো আর ধরে রাখা যায় না, তখন তারা বের হয়ে গেছে। তখন তো অনেকে, বললাম না, অনেক পাকিস্তানি তারা সারেন্ডার করেনি, তো তখন তারা গুলি ছেড়েছে। আর আমাদের ছেলেরাও হয়তো আনন্দে, তারাও হয়তো দু একটা গুলি ছুড়েছে। এটা জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা খুব, আমার মনে হয় খুব প্ল্যান না। তো এই গুজবগুলো আমরা শুনছিলাম, এবং তারপরে আমরা গুজবটা শুনতে আরম্ভ করলাম যে কিছু ইউনিভার্সিটি টিচার, কিছু সাহিত্যিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেদিন প্রথম রাতটা কেমন কেটেছিল, কি মনে আছে আপনার? 16 তারিখ সারা রাত ফায়ারিং। কোত্থেকে ফায়ারিং, কোত্থেকে কি জানি না। কেউ বলছে এটারে আনন্দ উচ্ছ্বাস, আবার কেউ বলছে এটা হতে পারে যে কোথাও কোথাও ছোট ছোট ট্রুপস গুলো তারা সারেন্ডার করছে না বলে তারা গোলাগুলি করছে, তাদেরকে সারেন্ডার করাবার জন্য তাদেরকে বাধ্য করতে। এইভাবে সারা রাত আমাদের কাটলো। ষোলোই ডিসেম্বর খুব সকাল থেকেই মুক্তিযোদ্ধারাও ঢাকায় প্রবেশ শুরু করেছিলেন। তাদের সংবর্ধনা দিতে হাজারো বাঙালি রাস্তায় নেমে আসে ওই দিন। ওই মুক্তিযোদ্ধাদের একজন নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তার কাছে এখন জানতে চাইছি, সেদিন কি ধরনের উত্তেজনা ঢাকার রাস্তায় তিনি দেখেছিলেন। আমরা যখন ঢাকায় ঢুকছি তখন আত্মসমর্পণ হয়ে গেছে। মিরপুরটা পার হয়ে কল্যাণপুর পার হওয়ার পর থেকে আমাদের গাড়িগুলো, বিশ্বাস করবেন কিনা, মিরপুর ক্রস করার পরে আমরা আমার রেস কোর্স এবং ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত আসতে আমাদের প্রায় 4 ঘন্টার বেশি সময় লেগেছে। হাজার হাজার মানুষ। কি ধরনের উত্তেজনা তাদের মধ্যে আপনি দেখেছেন? তারা আপনাদেরকে কিভাবে বরণ করে নিল? বরণ করেছে হাজার হাজার মানুষ। আপনি যেমন, আমি বলি আপনাদেরকে, ফুলের মালা তো তখন ছিল না, কাগজ দিয়ে ফুল ব্যবহার হতো, সেটি ব্যবহার করেছে। কাগজের ফুল দিয়েছে, গলায় পরিয়ে দিয়েছে, আবার জড়িয়ে ধরেছে। গাড়ি থেকে নামিয়ে ধরেন রাস্তার পাশে যে বাড়ি, সে হয়তো আপনাকে খাওয়াচ্ছে, আপনি ছিলেন না, জীবনে দেখা হয়নি। সেদিনকার এত ঐতিহাসিক ঘটনার মধ্যেও মুক্তিযোদ্ধারা ধীরে ধীরে যার যার বাড়ির দিকে ছুটছিলেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সাথে দেখা হওয়াটাও ছিল সেদিনকার বিশেষ ঘটনা। তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করলেন মিস্টার ইউসুফ। আসলে এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ
আমি যখন যাই তখন প্রচন্ড গুলির শব্দ চারিদিকে। মুক্তিযোদ্ধারা এবং সাধারণ মানুষ যারা পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রগুলি পেয়েছে তারা সব উপর দিকে গুলি করছিল। তো চিৎকার হইচইয়ের মধ্যে আমি দূরে আমার ছোটখাটো অত্যন্ত ফর্সা উজ্জ্বল আমার মাকে, আমার সেই পুরনো দোতলা বাড়ির নিচতলা সবুজ দরজা, হলুদ বাড়ির রং, হ্যাঁ, উপরে লেখা আছে নাহার ভিলা, আমার মার নাম ছিল নাহার, হ্যাঁ, সেই নাহার ভিলার দরজা ধরে আমার মা দাঁড়িয়েছিলেন, আমাকে খুঁজছিলেন। আমি গাড়ি করে আসছি, তার মুখে যে আনন্দ এবং উচ্ছ্বাস এবং যে ভালোবাসার বিচ্ছুরণ দেখেছি, সেটি আসলে একটা মানুষের আজীবনের আকাঙ্ক্ষা থাকতে পারে, স্বপ্ন থাকতে পারে। ফিরে আসার পর যখন জানলেন যে অনেককেই হারিয়েছেন এই যুদ্ধে, চেনা জানা অনেকেই আর নেই, তখন কি মনে হয়েছিল স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে? আসলে তখন কিন্তু মুক্তির আনন্দের চেয়ে আপনার হারাবার শঙ্কাটা বেশি কাজ করেছে। কি হারিয়েছি আমরা, সেটি আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশি কাজ করেছে। এবং সেই কারণে 16ই ডিসেম্বরের আত্মসমর্পণের সেই আনন্দের লগ্নটি আমি ঠিক সেভাবে অনুভব করিনি, অন্যরা যেভাবে অনুভব করেছে। কারণ আমার মাঝখানে তখন আমরা শুনে ফেলেছি লোকমুখে যে যেমন মনীষ চৌধুরী নেই, আমরা শুনেছি যে সাংবাদিক নিজামুদ্দিন সাহেব নেই, আমরা শুনে ফেলেছি তখন ডক্টর আলিম চৌধুরী নেই। 14 তারিখ, 13 তারিখ, 11 তারিখ, 10 তারিখ, 9 তারিখ ডিসেম্বরের এই প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে কিছু লোক এসে তাদেরকে ধরে নিয়ে গেছে, যারা সম্ভবত আলবদর, তারা সেনাবাহিনীর সদস্য নয়। সুতরাং কোথায় গেছে, কোথায় ফেলে রেখেছে, কোথায় বন্দি করেছে আমরা খুঁজছিলাম। শুধু ওই রাতের বেলায় কিন্তু আমাদেরকে ছুটতে হয়েছে বিভিন্ন জায়গায়।